লতা বারান্দায় দাঁড়িয়েছিল। যত কাজই থাকুক, লতা দেবকুমারের জন্য অপেক্ষা করে। সে দূর থেকে দেবকুমারকে ঠিক চিনতে পারে। কি করে যে পারে! এই শীত বিকেলের কুহেলিতে তারা দুজন দুজনের মুখ দেখতে পায় না। পরস্পরের পোশাক, আদল এটুকু মাত্রই নজরে আসে। তা সত্ত্বেও দুজনের নজরে আসার পরেই দুজনের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে, বুক ভরে যায়। লতা স্বামীকে আরেকটু বাড়তি বুঝতে পারে। যেমন আজ দেবকুমারকে দেখতে পাওয়ার পর সে বুঝল দেবকুমারের হাঁটার মধ্যে কেমন একটা গা ছাড়া দেয়া হতাশ ভঙ্গি রয়েছে। আজ কোনো কারণে নিশ্চয়ই দেবকুমারের মন ভালো নেই। লতা তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবারের টেবিলে হটবক্স আর ফ্ল্যাক্স এনে রাখল। টেবিলের ম্যাটের ওপর প্লেট, চামচ সব গোছানোই থাকে। ছেলে আর মেয়ে এই সময়টা খানিকক্ষণ থাকে না। সন্ধ্যে 6টা থেকে 7:30 পর্যন্ত এই ফ্ল্যাট বাড়িরই 3তলায় শিলার কাছে পড়তে যায়। দেবকুমার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা সুন্দর ধূপও জ্বালিয়ে দিল লতা। দেবকুমার ওপরে এসে গেছে। বেল বাজল। দরজা খুলে দিল লতা। দেবকুমার হাতের অ্যাটাচিটা পাশের চেয়ারে রেখে খাবার টেবিলের পাশে রাখা একটা সোফার উপর ধপাস করে বসে পড়ল। তারপর চশমা খুলে কপালের তলায় নাকের দুটো পাশ টিপে ধরে চোখ বন্ধ করল। লতা বলল, কি গো, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? দেবকুমার বলল, না। তারপর খানিকক্ষণ চুপ থেকে বলল, লতা, মা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। লতা দেবকুমারের চোখ এক পলকের জন্য মিলল, অর্থপূর্ণ দৃষ্টি বিনিময়। তারপর চোখ সরিয়ে নিল লতা। দেবকুমার উঠে বাথরুমে গেল। সেখানে তার পাজামা, গেঞ্জি, পাঞ্জাবি সবকিছু গোছানোই থাকে। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে দেবকুমার খাবারের টেবিলে এসে বসল। লতা প্লেটে গরম সুজি পরিবেশন করছিল। একটু পরেই কফি ঢালবে। দুজনের মুখোমুখি বসে এই কফি খাওয়াটা তাদের নিবিড় আনন্দ। এটা তারা দুজনেই একান্তে উপভোগও করে। লতা নিঃশব্দে চামচ দিয়ে সুজি তুলছিল নিজের প্লেটে। দেবকুমার তার হাতের উল্টো পিঠটা একবার চোখ চালিয়ে নিয়ে বলল, আজ চন্দন অফিসে ফোন করেছিল। একটু আগে ছুটি নিয়ে ভবানীপুরে গিয়েছিলাম। মার ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ। ওরা হাসপাতালে দিয়েছিল। হাসপাতাল জবাব দিয়ে দিয়েছে। মা একা নিচের সেই আলো বাতাসীন ঘরটায়, যে ঘরটায়, বলে দেবকুমার ঢোক গিলল, মানে যে ঘরটা আমাদের আশ্রিত সেই সুধীর বলে ছেলেটা থাকত, সেখানেই পড়ে আছে। মার বিছানা চিট ধরা ময়লা, ঘরেও কেমন একটা ভ্যাপসা গন্ধ। চন্দন আর প্রদীপ তো যে যার বউ নিয়ে উপরে থাকে। যেটুকু দেখাশোনা বড় পিসিমাই করে। কিন্তু বড় পিসিমারও তো বয়স হচ্ছে। লতা লক্ষ্য করছিল কথা বলার ফাঁকে ফাঁকে দেবকুমার খাচ্ছে। লতা এতক্ষণে 1 চামচ মুখের কাছে নিয়ে বলল, কেন, তোমার বাবা? বাবা, বাবার কারবার তুমি জানো না?
এখনো তো টাকার অভাব নেই। অবশ্য সেই তেজ অনেকটা কমেছে। চন্দন আর প্রদীপের বইয়েরা তো পাত্তাই দেয় না। যার ওপর জোরজুলুম চলত সেও তো একেবারে মরণের দরজায়। তেজ কমলেও বদভ্যাস কমেনি। পিসিমার কাছে শুনলাম এখনো রাত্রে ফিরে 1 ঘন্টা করে চিৎকার করে মাকে গালি দেয়। মাকে মানে দেয়ালকে। জানো লতা, মা আমার হাতটা আজ অনেকক্ষণ ধরেছিল। দেবকুমার কফিতে চুমুক দিল, তারপর অদ্ভুত হেসে বলল, অনেকক্ষণ আর কোথায়, হয়তো মিনিট খানেক হবে। আমার মনে হচ্ছিল অনেকক্ষণ, কে জানে। আর মা তোমাকে, না থাক, তোমাকে অনুরোধ করা আমার সাজে না। মুখ ধুতে বেসিনের কাছে গেল দেবকুমার। লতা প্লেটের সুজিটুকু ঢাকা দিয়ে কাপে খানিকটা কফি ঢেলে নিল। কফিটুকু 1 চুমুকে খেয়ে এঁটো বাসনগুলো নিয়ে রান্নাঘরের সিঙ্কে রেখে এলো। ততক্ষণে দেবকুমার টিভি চালিয়ে দিয়েছে। লতা খাটে বসে টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। দেবকুমার বলল, রাতে আজ কি খাবার আছে? মাংস। যখন খাবে গরম গরম রুটি বানিয়ে দেব। দেবকুমার আপন মনে প্রোগ্রাম দেখতে লাগল, কথা বলল না আর। দেবকুমারের অলক্ষ্যে লতা আস্তে আস্তে ঠান্ডায় অন্ধকার বারান্দায় গিয়ে দাঁড়াল। অন্ধকার বারান্দায় তখন শীত। লতা গায়ে আটপৌরে শালটা জড়িয়ে রেখেছিল। হিমের ভয়ে এখন শালের ঘোমটা টেনে জড়াল। লতা ঘাড় উঁচু করে হঠাৎ ওপরের আকাশের দিকে তাকাল। এভাবে কখনো আকাশ দেখতে নেই। লতা যখনই আকাশের দিকে তাকায় তার মন ভয়ঙ্কর বিচলিত হয়ে পড়ে। সে বুঝতে পারে দুটো কখনো একসঙ্গে চলে না, দুটো কখনো একসঙ্গে সত্যিও হয় না। যে কোনো একটা সত্যি, হয় ওই আকাশ, না হলেই ফ্ল্যাট। ছোটবেলায় কালো কাগজে সাদা রং দিয়ে কালপুরুষ সপ্তর্ষি মণ্ডল আঁকত লতা। মা বলতো শীতকালে আকাশ জুড়ে সপ্তর্ষি মণ্ডল ঘুরে বেড়ায়। ঠিক তাই, ওই তো কালপুরুষ। কোমরে 3 তারার কোমর বন্ধ, কাঁধ দুটো চওড়া, পাগুলো স্পষ্ট বোঝা যায়, মাথায় বিন্দু বোঝা যায়। লুব্ধক কুকুরটা জল জল করছে। আকাশে ছেটানো এই তারাগুলো নাকি এক একটা সূর্য, ভয়ঙ্কর বড় বড় সূর্য। তার মানে এদের ঘিরেও এমনি সব সৌরজগৎ রয়েছে, আর সেই সব সৌরজগতে অনেক গ্রহ আছে, আর সেই সব গ্রহে অনেক প্রাণীও আছে। হয়তো কোনো কোনো গ্রহে মানুষও আছে। হয়তো এসব গ্রহের কোথাও ভারতবর্ষের মতো দেশ আছে, বাংলার মতো রাজ্য আছে, উত্তর কলকাতার মতো পুরনো শহর আছে, আর সেই শহরে এমনি একটা ফ্ল্যাট বাড়ি আছে, যার বারান্দায় লতারই মতো কেউ দাঁড়িয়ে আছে। এই বিপুল বিরাটত্ব লতার মাথায় কিছুতেই আঁটছিল না। মনে হচ্ছিল তার মাথার ভেতরে অজস্র তারার ঝাঁক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অথচ লতা জানে, এই বারান্দার অন্ধকার থেকে যখন সে ফ্ল্যাটের মধ্যে গিয়ে ঢুকবে, তখন ওই ফ্ল্যাটকেই মনে হবে তার স্বয়ংসম্পূর্ণ জগৎ। যে জিনিসটা চাও সেটাই হাতের কাছে। তখন গ্যাস উনুনের পাশে দাঁড়িয়ে তার বারান্দায় যেতে ভয় করবে। অন্ধকার বারান্দা, যেখানে আকাশের তারাগুলো আলপিনের মতো
ক্রমাগত বিদ্ধে থাকে তার মস্তিষ্কের মধ্যে। আজও অদ্ভুত একটা আলাদা চিন্তনের যন্ত্রণা তার মাথার ভেতর কুড়ে কুড়ে খাচ্ছিল। যেসব কথা মনে পড়বার নয়, মনে করবার নয়, সেসব কথাই বারবার মনে পড়ছিল তার, যেন টুকরো টুকরো দৃশ্যের মতো। দেবকুমারের সঙ্গে তার বন্ধু মণিমালার বাড়িতেই প্রথম দেখা। মণিমালার ভাইঝির জন্মদিন ছিল। দেবকুমার মণিমালার বন্ধুর দাদা। কত বড় হবে লতার চেয়ে, বড়জোর বছর চারেকের। লতা তখন বিএডের ফাইনাল ইয়ারে। লতা আলিপুর টিচার্স ট্রেনিং কলেজে যেত। দেবকুমার ব্যাংকের যে ব্রাঞ্চে কাজ করত সেটাও ছিল আলিপুরেই। দুজনের দেখা হয়ে যেত মাঝে মাঝে, যেন মনে হতো হঠাৎ দেখা হওয়া। কিন্তু সমস্ত ঘটনাগুলি ঘটত দুজনেরই সায় মাফিক। দুজনেই জানত কে কখন কোন চায়ের দোকানে বা মনোহরি দোকানের সামনে বা ট্রামে বা বাসের স্টপেজে দাঁড়িয়ে থাকবে। এভাবেই যেমন সকলের হয় ঠিক তেমনই মন দেয়া নেয়া যাকে বলে। প্রকৃতিতে যেমন শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, ঠিক তেমনই মিলিয়ে মিশিয়ে হর্টিকালচারাল গার্ডেন, ভিক্টোরিয়া ময়দান, গঙ্গার ঘাট, চলন্ত দোতলা বাস কিংবা দুপুরের ট্রামে পাশাপাশি বসে একত্র অনুভব, এই সবই মিলিয়ে মিশিয়ে। এসব ক্ষেত্রে সচরাচর যা হয়, হঠাৎ একদিন এক মুহূর্তে স্খলনে হঠাৎ লতা এবং দেবকুমার বিয়ের আগেই বড় বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ল। তারপরেই দেবকুমারের আশঙ্কার উপর ভিত্তি করে রেজিস্ট্রি বিয়ের নোটিশ বসল। এবং বিয়েও হয়ে গেল। বিয়ের পর লতাকে নিয়ে নিজের বাড়ি এলো দেবকুমার। পথ থেকেই লতা কেমন যেন ড্যাম্পের গন্ধ লাগছিল। সংস্কারের কি এমনি ভিজে আর পুরনো গন্ধ থাকে? কে জানে। প্রথমে গাছের তলায় একটা শিব মন্দির, তারপরেই বস্তি, তারপর নোনা ইট ছিটকুটে ভাঙা একটা বাড়ি। এক গামছা পরা আধবুড়ো খোলা উঠোনের চৌবাচ্চায় স্নান করছে। দরজা খুলে সেই উঠোনেই ঢুকল সে দেবকুমারের সঙ্গে। উঠোনের গায়ে রক, সেই রকের মাথায় ঘোমটা টেনে এক জীর্ণ শীর্ণ মহিলা কুটুন কাটছিল। দেবকুমার আস্তে আস্তে লতাকে নিয়ে গিয়ে বলল, মাকে প্রণাম করো। মা, এ লতা, আমার স্ত্রী। হাতের বেগুনটা তখন বঁটিতে আধখানা বসেছে মাত্র। মহিলা সচকিতে মাথা উঁচু করে তাকালো। নিমিষের মধ্যে সেই হতচকিত মুখ থেকে ঘোমটাটা পড়ে গেল। শশব্যস্ত ঘোমটাটা মাথার উপর টেনে তুলে দাঁড়াতে যাবে এমন সময় উঠানের চৌবাচ্চার পারের সে গামছা পরা লোকটার চিৎকার শোনা গেল। এমন জিরজিরে চেহারার মধ্যে যেমন বাজ খাইয়া আওয়াজ বেরোতে পারে, লতা তা কোনোদিন ভাবতেও পারেনি। কি বললি? স্ত্রী? হঠাৎ স্ত্রী? আমি বলে তোর বিয়ে ঠিক করেছি, সানাই বাজবে, মেরাপ বাঁধা হবে, অমনি কোথা থেকে বলা নেই কানে কাকে ধরে এনে স্ত্রী। লতা সঙ্গে সঙ্গে ধনুকের ছিলার মতো ছিটকে সদর দরজার বাইরে চলে এলো। মহিলা হতচকিত হয়ে দাঁড়িয়ে উঠানে নেমে লতার পিছন পিছন যেতে গিয়েও সদর দরজার কাছে আটকে গেল। লতা তখন শিব মন্দির পর্যন্ত পৌঁছে গেছে। পরে অবশ্য লতা শুনেছিল দেবকুমার সেদিন তার রাশভারী বাবাকেও রেয়াত করেনি। বলেছিল, ঠিক আছে, আপনি যদি এ বিয়ে মেনে না নেন তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা থাকব, এবং বলাই বাহুল্য দুটো এস্টাবলিশমেন্ট হলে আপনাকে আমি 1 পয়সাও দিতে পারব না।
তারপর কাজ হয়। লতা শ্বশুরবাড়ি ঢুকতে পারে শেষ পর্যন্ত। লতার নাকি সেই ড্যাম্পের গন্ধ এখনও লেগে আছে, যেন এখনও সে গন্ধ পাচ্ছে। সে গন্ধ পচনের উপমা, নষ্ট গন্ধ, শেষ হয়ে যাওয়ার গন্ধ। সেই নড়বড়ে প্রাচীন বাড়িটা তার মনের মধ্যে এখনও দুঃস্বপ্নের মতো বসে আছে। নিচের তলায় কতগুলো অন্ধকার ঘর, দিনের আলোয় সেখানে তেলচিটে ন্যাড়া বাল্ব জ্বালাতে হয়। ভাড়ার ঘর, পুজোর ঘর, রান্নাঘর, চাকর ঠাকুরদের ঘর। কবে কোন আমলে শ্বশুরের বাবার কিংবা তার বাবার বাবার কবিরাজির দাওয়াখানা ছিল। ঝুল পড়া ভাঙাচোরা কাঁচের আলমারি, সেটাও এখনো আছে। থাকার যোগ্য দোতলা আর চিলেকোঠা। চিলেকোঠায় থাকেন বৃদ্ধা ঠান্দি, দোতলায় শ্বশুরের বিধবা বোন, বড় পিসিমা, 2 দেওর, 1 ননদ, শাশুড়ি এবং শ্বশুর। দেওররা তখনই ছোটোখাটো চাকরিতে ঢুকে গেছে, সন্ধ্যায় পড়ছে। ননদ বিয়ে হবে বলে রূপটান মাখছে, চুলের গোড়ায় তেল মালিশ করছে। রোদে বেরোয় না, লেখাপড়ার বালাই নেই, সিনেমা পত্রিকা উল্টে ছবি দেখে। বন্ধ দালানে পার্টিশন করে সুতো দেবকুমার, সুতরাং তাদের শোয়ার ব্যবস্থা কোথায় হবে? শ্বশুর বলল, বউকে তো বাড়ি থেকে নগদ টগদ কিছুই দেয়নি, নিচের তলায় একটা ঘর সারিয়ে দিক না খরচপাতি করে। পরে অবশ্য লতা জেনেছিল শ্বশুরের বিলক্ষণ বিষয় সম্পত্তি আছে, কিন্তু বড় চশমখড়ি মানুষ। নিচের একটা পোড়ো ঘরে, যে ঘরে চাকর ঠাকুর থাকত এককালে, যেখানে আলো একদমই প্রবেশ করতে পারে না, তবে জানলা দিয়ে খানিকটা হাওয়ার ঝলক আসে। সুধীর নামে এক আশ্রিত ব্যক্তি যেখানে থাকত এককালে, সেখানেই ভাঙা জানালার পাল্লা সারিয়ে, নোনা দেয়ালে কালির সাদা পোছড়া লাগিয়ে লতা তার সংসার পাতল। এবং বলা বাহুল্য, ওপরের ঘর তার জন্য ছাড়া হলো না বলে সে খুশিও হলো না। কিন্তু তখনও সে স্কুলের চাকরিটা পায়নি। সামনেই তার বিএড পরীক্ষা। লতা তাই বিয়ের নতুনত্ব ভুলে পড়ায় মগ্ন হয়ে গেল। কিন্তু মগ্ন হবার উপায় আছে? কি ভয়ঙ্কর চিৎকার শ্বশুরের! সারা দিন ধরে বাড়ির সকলের সঙ্গে সকলের খিচিখিচি ঝগড়া। এর মধ্যে একমাত্র চুপচাপ শাশুড়ি মা। শাশুড়ি তো নয়, নতুন বাড়ির বউ যেন সব সময় সন্তুষ্ট, শশব্যস্ত। এই বুঝি পান থেকে চুনটা খসল। কখনো কখনো শাশুড়ি তার ঘরে আসত, বলতো, তোমার ঘরটা এলে আমার খুব ভালো লাগে লতা। কেন বলো তো? শাশুড়ি অবলা মুখের দিকে তাকাত লতা। অদ্ভুত এক মুখ, ভাবলেশহীন। মনের সমস্ত দরজা যেন ভয়ঙ্কর একটা ভীতির তালায় বন্ধ হয়ে আছে। হাসি কান্না, ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ, দুঃখ সব। শাশুড়ি বুঝতে পারে না, কিন্তু লতা বুঝতে পারত। শাশুড়ির ঘর লতা দেখেছে। ইটের ওপর তক্তপোষ পাতা, শতরঞ্জির ওপর সবচেয়ে সস্তা চাদর পাতা বিছানা, যার পাশ মোড়া যায় না, পাড়ের ঢাকনা দেয়া তেলচিটে মার্কিনের ওয়াড়মোড়া বালিশ, ময়লা চিরকুট মশারি, খাটের তলায় বাসন বাক্স, পানের ডাবর, বড় বড় ট্রাং বাক্স, বাসনের জন্য কাঠের সিন্ধু, পুরনো শিশি বোতল, বয়েম স্তূপাকার করা। একটা মান্ধাত্তা নামলের কাঠের আলমারি আছে, সেটার সামনে পায়ার বদলে ইটের ঠ্যাগনা দেয়া আছে। জানালার যেখানে গরাদ নেই সেখানে দড়ি বাঁধা, আর ঘরের মাঝখানে ন্যাড়া টিমটিমে একটা বাল্ব। অন্যদিকে নিচে শ্যাতলা পড়া ঘরে সুন্দর একটা খাট, তাতে নরম বিছানা, হালকা গোলাপি বেডশিট, ওপরে কারুকার্য করা ঔরঙ্গাবাদী সুজনি, কুরুশের কাজ করা বালিশের ঢাকা, রঙিন টেবিল ল্যাম্প।
তার শেডের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হচ্ছে হালকা কমলা আলো, ধূপের সুগন্ধ। হয়তো এসব সৌন্দর্য সূক্ষ্মতা তার শাশুড়িকে নাড়া দেয়। যেদিন লতার শ্বশুর গৃহে বাস ৭ম দিনে পড়ল, সেদিন দুপুরেই শাশুড়ি তাকে বলেছিল, তুমি আসার পর আমি বড় ভালো আছি লতা। লতা বলেছিল, কেন? আমি তো আপনাকে আজ পর্যন্ত একটু সাহায্য করতে পারলাম না মা। দুবেলা আপনি রান্না করে দিচ্ছেন, আমি পড়াশোনা করছি আর খাচ্ছি। তবে আপনাকে কথা দিলাম, আমি নিশ্চয়ই পরীক্ষা শেষে আপনার সব কাজে সাহায্য করব। না না, কাজের কথা বলছি না, দরকার নেই। কিন্তু তোমার শ্বশুর কত শান্ত হয়ে আছেন তুমি আসার পর থেকে, কোনো গোলমাল নেই। বাবা, আমি যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। লতা মুখে কিছু বলল না বটে, কিন্তু মনে মনে ভাবল, ও বাবা, এত চেঁচামেচিতেও যদি শ্বশুরের গোলমাল না করা হয়, তাহলে শ্বশুর লতা আসার আগে আরও কত চেঁচাত। ভাবতে না ভাবতেই শ্বশুরের গলা শোনা গেল, কই, বাড়ির সব কোথায়? লতা, আসি। শাশুড়ি একেবারে টপাং করে লাফিয়ে পড়ি কি মরি করে ছুটল। লতা ভেবে পায়নি সেদিন এত ছোটার কি আছে। কই, দেবকুমার এলে তো সে ছোটে না, ছুটবে কেন? এটুকু কি দেবকুমার বুঝবে না সে কাজ করছে? তাহলে আর ভালোবাসার বিয়ে কোথায়, এটুকু যদি সমঝোতা না থাকে। অবশ্য শাশুড়ির তো আর ভালোবাসার বিয়ে নয়। লতা ৭ দিনে যেটুকু চোখ তুলতে পেরেছে, তার সহজাত বোধ থেকে সে একটা বিষয় বুঝেছিল যে এত সব জেনেও এ বাড়ির সব গোপন রহস্য তার কাছে জানা হয়নি। বাড়িশুদ্ধ লোক একটা গোপন অন্ধকার ফাটলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কখন ভয়ঙ্কর চেরা জিভের মতো একটা সরীসৃপ কুৎসিত ফণা তুলে মাথা বের করবে। ৭ দিনের দিন মধ্যরাতের শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর মাথা ঠেলে বের হল। মধ্যরাত পর্যন্ত যে তার শ্বশুর বাড়ি ফেরেনি এ কথা শাশুড়ি এবং সকলেই তার কাছে গোপন রেখেছিল। বোধহয় বাবার জন্য অপেক্ষা করতে করতে দেবকুমার 11:30 নাগাদ অঘরে ঘুমিয়েও পড়েছিল। লতা টেবিল ল্যাম্পের আলোয় মাটিতে কার্পেট বিছিয়ে পড়া তৈরি করছিল। হঠাৎ দরাম করে সদর দরজা খোলার শব্দ, তারপর জড়িত কণ্ঠে চিৎকার। পড়তে পড়তে উঠতে উঠতে যেন একটা বেসামাল মহিষ বাড়ির ভেতর ঢুকছে। একটা বালতি গড়িয়ে গড়িয়ে চলে গেল। একটা মগ ঠিকরে পড়ল। দেবকুমার আচমকা উঠে তাড়াতাড়ি দরজা খুলতে গিয়ে হাঁপাতে লাগল। লতা নিমেষে বুঝতে পারল আসল ব্যাপারটা কি ঘটেছে। তার শ্বশুর প্রচণ্ড নেশা করে বাড়ি ফিরেছে। আশপাশের বাড়িতে পর্যন্ত জানলা খুলে গেল, আলো জ্বলে উঠল। বাড়ি শুদ্ধ লোক ভয়ে গুটিয়ে অন্ধকারে লজ্জায় মিশে গেল। কিন্তু বাড়ির ৩ জন পুরুষকে তো কিছু করতেই হবে। ৩ ছেলে মুক্ত কচ্ছ বাবাকে টেনে টেনে তুলল, দোতলায় নিয়ে গেল, তারপর তক্তপোষে ফেলে দিয়ে পালালো। তারপর শুরু হলো দাপট। প্রচণ্ড গালাগাল, অশ্লীলতম ভাষায় গালাগাল। তারপর মারের শব্দ
নিচের উঠোনে দাঁড়িয়ে থাকতে থাকতে শুনল লতা। একবার ওপরে উঠতে গেল, কিন্তু দেবকুমার তাকে টেনে নামিয়ে নিল। স্বামীর বুকের ভেতর মুখ রেখে লতা শাশুড়ির জন্য অব্যক্ত বেদনায় গুমড়ে উঠতে লাগল। পরদিনই ভোরবেলা লতা বাপের বাড়ি চলে গেল। দেবকুমার তার যাওয়াটা পছন্দ করেনি, কিন্তু লতা বলল, দেখো, অমন করলে তো চলবে না, আমাকে তো পাশ করতে হবে। তোমার বাবার জন্য আমি তো আমার আখের নষ্ট করতে পারি না। লতার মনে আছে, রাগ করে দেবকুমার দুদিন লতাকে দেখতে যায়নি। যেদিন গেল সেদিন লতা যখন চা খেতে খেতে তার বাবা মায়ের কাছে শ্বশুরের কাণ্ডের কথা গল্প করছিল, তখন দেবকুমার আচমকা উঠে চলে গিয়েছিল। পরে দেবকুমার তাকে বলেছিল, তুমি তোমার বাবা মায়ের কাছে আমাদের বাড়ির গোপন কথাগুলো না বললেই পারতে। লতা ঘাড় সোজা করে বলেছিল, দেখো, আমি ভান পছন্দ করি না, মিথ্যা কথা বলাও পছন্দ করি না। তাছাড়া আমি না বললেও তোমার বাবার কীর্তিকলাপ এমন কিছু গোপন থাকবে না, কারণ আমরা একই শহরে থাকি। তোমাদের পাড়ার অনেকের সঙ্গে আমাদের পাড়ার অনেকের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। কিন্তু শেষ পর্যন্ত লতা এসেছিল। শাশুড়ির কথা ভেবেই পরীক্ষার আগে দু একবার শ্বশুরবাড়ি দেখা করে গিয়েছিল। শাশুড়ি তার হাত ধরে বলেছিল, তুমি ফিরে এসো, তুমি না থাকলে আমি কার কাছে কি একটু শান্তি পাব? লতা হেসে বলেছিল, নিশ্চয়ই আসবো মা, আমার শ্বশুরবাড়ি আমি আসবো না কেন? আপনার ছেলে যেমন আমিও তো তেমন আপনার মেয়ের মতো। আমি পরীক্ষার পরদিনই এখানে চলে আসব, কেমন? লতার অদ্ভুত লেগেছিল তার শাশুড়ি নিজের মেয়ে সুমতির চেয়ে তার উপর এসব ব্যাপারে অনেক বেশি ভরসা করছে দেখে। লতা মনে মনে ভেবেই নিয়েছিল যে সে তার শাশুড়িকে খুশি করবে, তার শাশুড়ির জীবনে আনন্দ ফিরিয়ে আনবে। লতার মনে পড়ল, শ্বশুরবাড়িতে ফিরে যাবার পরে শাশুড়ির সঙ্গে এক ধরনের নতুন সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল। একদিন ওপরে গিয়ে শাশুড়ির সঙ্গে বসে বসে গল্প করতে করতে বলেছিল, আচ্ছা মা, এতদিন হয়ে গেল আপনাদের বাড়ি এসেছি, কিন্তু আপনার নাম তো জানলাম না। মা, বৌমা এসব শুনেছি, কিন্তু আপনার নাম ধরে তো কেউ আপনাকে ডাকে না। শাশুড়ি একদম বাক্যহারা হয়ে লতার দিকে তাকালো। তার ভীতু চোখের মধ্যে বিচিত্র ভাবনার খেলা দেখতে পেল লতা, যেন অনেক দূরে চলে গেছেন এমন একটা ভাব। তারপর অল্প হেসে বললেন, আমার নাম মণিমালা। একটু থেমে বলল, আমার বাবা মা দুজনেই আমি যখন খুব ছোট তখন মারা গিয়েছিলেন। মামার বাড়ি মানুষ আমি, তবে তাঁরা পণের জন্য অনেক টাকা রেখে গিয়েছিলেন। তাই এই ঘরে আমার আশা। একমাত্র মেয়ে ছিলাম, তাই বাবা নাম রেখেছিলেন মণিমালা। আবছা মনে পড়ে যেন বাবার কোলে চড়ে নদীর ধারে একবার বেড়াতে গিয়েছিলাম। মনে পড়ে মা আমাকে কত সব খেলনা পুতুল দিচ্ছেন, নতুন জামা পরিয়েছেন। বোধহয় জন্মদিন ছিল। দাঁড়াও, শাশুড়ি উঠে বাক্স খুলে
লতাকে একটা সাটিনের কাজ করা ভারী সুন্দর সুজুনি দিয়েছিল। এটা আমার বিয়েতে পাওয়া, এই তক্তপোষে মানাবে না। তুমি তোমার বিছানায় পাতবে, আমি মাঝে মাঝে গিয়ে বসব। কিন্তু শাশুড়িকে নিয়ে লতার কোনো সমস্যা হল না। এমনকি শ্বশুরের নিচতা, ঘৃণা, ঈর্ষা, রাতের মদ্যপ্য চিৎকার তাও সয়ে গেল। সমস্যা বাড়তে লাগল দেবকুমারকে নিয়ে। কারণ লতা ততদিনে মর্নিং স্কুলে একটা চাকরি পেয়ে গেছে। ওদের ভোরের সুন্দর একটা সময়ের টুকরোকে বিসর্জন দিতে হলো এই চাকরির জন্য। বিছানায় শুয়ে ভোরের অন্ধকার আবছায়ায় কত যে আদরের বিনিময় হতো, কত যে মনের গভীর কথা হতো। তারপর 6:30 নাগাদ লতা কোনো মতে দেবকুমারের আলিঙ্গন ছাড়িয়ে উঠে পড়ত। এখন দেবকুমারের ঘুম খামোখা ভাঙে 5টায়। 5টার বিশ্রী শব্দ করে অ্যালার্ম ঘড়ি বাজতে থাকে। লতা অবশ্য উঠেই থামিয়ে দেয়, কিন্তু দেবকুমারের মাথা ধরে যায় এই আচমকা ঘুম ভাঙায়। তারপর লতা আর বিছানায় থাকে না, সোজা উঠে পড়ে, হাত মুখ ধোয়, আলো জ্বেলে ঘরের কোণে রাখা স্টোভে চা চড়ায়, রাতে বানিয়ে রাখা রুটি তরকারি গরম করে খায়, সাজ পোশাক করে। দেবকুমারকে লতা তখন একদম পাত্তা দেয় না। দিলে আর তার বাস ধরা হবে না, সময় মতো স্কুলে যাওয়া হবে না। দেবকুমার খুব রেগে যায়। লতা যাওয়ার সময় টুক করে একটা কপালে চুমু খেয়ে বলে, আজ একটু তাড়াতাড়ি এসো সোনা, সন্ধেবেলায় আমরা অনেক গল্প করব। কিন্তু বলাই বাহুল্য, দেবকুমার সকাল সকাল আসে না। এলেও দেবকুমার ঘরে আসে না, ওপরে চলে যায়। ভাইদের সঙ্গে কথাবার্তা বলে, কখনো কখনো বাবার সঙ্গে কথাবার্তা বলে, যদি বাবা বাড়িতে থাকেন। লতা চুপচাপ ঘরে বসে থাকে। দেবকুমার যখন ওপরে থাকে, লতা তখন উপরে একদম যায় না। চুপচাপ নিজের ঘরে বসে থাকে, গল্পের বই পড়ে, সেলাই করে। একসময় দেবকুমার নিচে চলে যায়। বোঝাই যায় সে জোর করে ইচ্ছার বিরুদ্ধে এতক্ষণ ওপরে ছিল। লতা তাকে দেখে কিছুমাত্র শশব্যস্ত হয় না। নির্বিকারভাবে যা করছিল তাই করতে থাকে। নিজেদের ভালোবাসার কথা ভাবে, বিয়ের সময়কার পবিত্র মুহূর্তগুলোর কথা ভাবে। সে তো আর তার শাশুড়ি নয়, কৃতদাসের মতো শশব্যস্ত হয়ে হুজুরের সেবা করবে। যেখানে ভালোবাসা নেই, সেখানে বাইরের এসব লোক দেখানির কোনো প্রশ্নই আসে না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর দেবকুমার হয়তো বলল, একটু চা করো না। লতা বলে, তুমিই করে নাও না। আমাদের ফ্যামিলিতে কেউ কখনো চা করে খায়নি। তোমাদের ফ্যামিলিতে তো কেউ কখনো ভালোবেসে বিয়েও করেনি। এত বড় কথা? বড় কথা নয়, ছোট কথা। 2 কাপ চা করতে পারবে না কেন? এত কথা বলছো চাকরি করো বলে না? চাকরি করি বলে না, পৃথিবীটা বদলাচ্ছে বলে। তারপরেই দেবকুমার উঠে এক লাথি মেরে স্টোভটা উল্টে দিল। কেরোসিনের তেল ছড়িয়ে পড়ল চারদিকে। মাটিতে পাতা ছোট্ট কার্পেট ভিজে গেল। ধূপ জ্বালিয়েছিল লতা, ধূপের গন্ধ কেরোসিনের গন্ধে মিলিয়ে গেল। লতা উঠে দাঁড়িয়ে বলল, শোনো, তোমার ভেতর তোমার বাবার রক্ত থাকতে পারে, আমার মধ্যে তোমার রক্ত নেই। তারপর নিজের ছোট্ট সুটকেসে জামাকাপড় গোছাতে লাগল। দেবকুমার তখন তেড়ে তাকে মারতে গিয়ে থেমে গেল। কারণ ওপর থেকে শাশুড়ি এবং কৌতূহলী ননদ তখন নিচে নেমে এসে পর্দা তুলে উঁকি দিচ্ছে। শাশুড়ি বলল, ছি দেবু, ও কি কথা? বাড়ির লক্ষ্মীকে কি কেউ মারে? দেবকুমার রাগে রক্তিম হয়ে রুদ্ধস্বরে বলল, তুমি জানো না মা,
এভাবেই দিনের পর দিন একটার পর একটা বিষয়কে ঘিরে দেবকুমারের সঙ্গে লতার খটাখটি লেগেই থাকল। কখনো কখনো যে ভাব হতো না তা নয়। তখন লতা বলতো, আচ্ছা, তুমি খামোখা আমার উপর এত রেগে গেলে কেন বলো তো? কাল আমি কি করছিলাম? তোমার জন্যই তো বালিশের ওয়াড়ে ফুল তুলছিলাম। দেবকুমার বলেছিল, কিন্তু তুমি বাইরে মোড়ায় বসেও তো ফুল তুলতে পারতে। আমি এসে অফিস থেকে দেখতাম তুমি ফুল তুলছ, আমাকে দেখে উঠে দাঁড়াতে, হাসতে, আমার তোয়ালে সাবান এগিয়ে দিতে, ছাড়া শার্টটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারতে, জলখাবার নিয়ে আসতে, এই সব কাজ করতে পারতে। লতার ভ্রু কুঁচকে যেত। সে মনে মনে ভাবত তার স্কুলে হেডমিস্ট্রেসের ঘরের সামনে টুলে একটা পিয়ন বসে থাকে। সে হুবহু হেডমিস্ট্রেসকে দেখলে অমনি উঠে দাঁড়ায়, সেলাম করে, হাসে, টেবিল মুছে দেয়, জল এনে দেয়। লতা বুঝতে পারল দেবকুমারের ভেতরে তার শ্বশুরের সংস্কারের ভূত কখন অজ্ঞাতেই প্রবেশ করে গেছে। সে কিছুতেই স্ত্রী প্রতিরূপ রূপে লতাকে মানতে পারছে না। লতা দেবকুমারকে নিয়ে ক্রমশই সমস্যায় পড়তে লাগল। দেবকুমার আর লতার সঙ্গে মন খুলে কথা হয় না। অফিসের তাস খেলার ক্লাবে রাত 9টা পর্যন্ত কাটিয়ে আসে দেবকুমার। বাড়ি এলেও চুপচাপ মাটির দিকে তাকিয়ে গুম মেরে বসে থাকে। ভালো করে খায় না, এমনকি মাতাল শ্বশুর ফিরলে তাকে তুলতেও বেরোয় না। এমনকি দাম্পত্য সম্পর্কের মধ্যে অদ্ভুত একটা চিড় ধরতে লাগল। এমন হতে লাগলো যে কখনো লতা তাকে চাহিদা পূরণের জন্য, কখনো দেবকুমার তাকে চাহিদা মেটানোর জন্য ব্যবহার করছে। দেহ মিলনের মধ্যে যে মানসিক সমঝোতা, সে যেন ক্রমশ সুদূর হতে লাগল। 1 বছরের মধ্যে লতার মনে হলো সে বড় ক্লান্ত। এখনই এই 1 বছরই এত ক্লান্তি? তাহলে সারাটা জীবন সে কিভাবে ভার বহন করবে? সেই পৌনপৌনিকতা। দেবকুমার তার বোঝা নয়, কিন্তু একটা প্রাণহীন বিশাল তুলোর বালিশের মতো পৌরসহীন পুরুষ। ঠিক এমনি একদিন দেবকুমারের সঙ্গে হাতাহাতি হবার সময় লতার নখ লেগে দেবকুমারের চোখের তলায় রক্তপাত হয়ে গেল। খাবার সময় শাশুড়ি দেবকুমারের সামনে বসে খাবার পরিবেশন করে দিচ্ছিল। লতা সেদিন স্কুলে যায়নি, গুম হয়ে শুয়েছিল বিছানায়। হঠাৎ ভেতর থেকে একটা প্রবল তেষ্টা লতাকে রান্নাঘরের দিকে তাড়িয়ে নিয়ে গেল। তার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত তেষ্টা। তখনই সে শুনল, নিজের কানকে বিশ্বাস না করাতে পেরেও সে শুনল, তার শাশুড়ি বলছে, একদিন বেধড়ক মার দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক তখনই লতা রান্নাঘরের ভেতর ঢুকল। শাশুড়ি তাকে দিকে চমকে গিয়ে হাতের ডালটা চলকে মেঝেতে পড়ে গেল। তারপর বলল, আর কিছু চাই বাবা দেবু? দেবকুমার একবার জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকল লতার দিকে। তারপর বলল, না, চাই না। তোর চেহারাটা দেখ না, কেমন অদ্ভুত থলথলে হয়ে যাচ্ছে। যাবে না? শনির দৃষ্টি পড়েছে, দেখছ না? ব্যাটা ছেলে হয়ে সারা শরীরে বউয়ের মারের দাগ বয়ে বেড়াচ্ছি। লতা কলসি থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে বলল, বেড়াল ছোট্ট জীব, কিন্তু তাকেও যখন মানুষ মারতে মারতে কোণঠাসা করে, তখনই সে অমনি আছড়ে কামড়ে দেয়। বিশাল একটা পুরুষ হয়ে একজন মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে তোমার লজ্জা করে না? তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল।
দেবকুমার তার পিছনে ছুটে গিয়ে উঠোনের মাঝখানে ফেলে তাকে প্রচণ্ড মারল। শাশুড়ি নিচের উঠোনে দাঁড়িয়ে, আর দেওর ননদ ওপরের বারান্দায় দাঁড়িয়ে সব দেখল। ছুটে নেমে এলো একমাত্র বড় পিসিমা, কিন্তু কিছু বলল না। সে এক অদ্ভুত দিন, মেঘলা, মন খারাপ করা। ঘরের আলোটাও গিয়েছিল ফিউজ হয়ে। লতা তার ঘরে ফিরে গিয়ে আলমারি খুলে শাশুড়ির দেয়া শাটিনের সুজনিটা নিয়ে ওপরে শাশুড়ির তক্তপোষে রেখে এলো। তারপর ঘরের কোণে যে কেরোসিনের বড় ক্যানটা রাখা ছিল সেটা নিয়ে সারা ঘরে ছিটিয়ে দিল। তারপর দেশলাইয়ের বাক্সটা হাতে নিয়ে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর জ্বালা! আগে সে ভাবত বাঙালি ঘরের বউরা আগুনে পুড়ে কেন মরে। আসলে এতদিনে বুঝতে পারল এই পোড়ার জ্বালা তাদের জ্বলনের প্রতীক। তারা যে ভেতরে কি পরিমাণ জ্বলছে সেটা বোঝানোর জন্যই এই জ্বালা পোড়া, দাউ দাউ জ্বলন। লতা দেখল দেবকুমার আসছে। তার আগেই সে চৌকাঠের দিকে দেশলাই ঘষে জ্বলন্ত কাঠিটা ছেড়ে দিল। কিন্তু ততক্ষণে দেবকুমার লাফিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। লতার শাড়ি জড়ানো শরীরের অনেকটা অংশে তখন আগুন। লতাকে টেনে বাইরে এনে উঠোনে ফেলে ঝলসে যাওয়া দেবকুমার নিজের গায়ে আর লতার গায়ে এলো পাথারি জল ঢালতে লাগল। আসলে যতটা আগুন ততখানি পড়েনি দুজন, কিন্তু তাদের সারা আসবাব দাউ দাউ করে জ্বলতে লাগল। তাদের দুজনকে নিয়ে সবাই এত ব্যস্ত হয়ে পড়ল যে কারোর আগুন নেভাবার কথা মনেই রইল না। যখন দমকল এলো তখন ঘর পুড়ে গিয়ে আগুনের হলকা অন্য ঘরগুলোর দিকে এগোচ্ছে। অন্ধকার বারান্দায় লতা দাঁড়িয়ে আছে। ভেতরে দেবকুমার টিভি দেখছে। টিভিতে নাচ গানের ছমছম প্রোগ্রাম। কলকল করতে করতে ছেলে মেয়ে পড়াশোনা সেরে ফিরল। এবারে লতার ডাক পড়বে। কিন্তু অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে লতা একলা গভীর বেদনায় অনুতাপে এখন কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। আজ সে বুঝতে পেরেছে যে সে মণিমালার ওপর তার শাশুড়ির ওপর কতখানি অন্যায় করেছিল। বুঝতে পারছে। হাসপাতালে যখন জ্ঞান ফিরে এসেছিল তখন ডাক্তার, নার্স এবং পুলিশের লোক তার দিকে উৎসুক চোখে দাঁড়িয়েছিল। ডাক্তার বলেছিল, এখন কিরকম বোধ করছেন মিসেস বসু? লতা বলেছিল, যন্ত্রণা। নার্স বলেছিল, আপনি কি কোনো স্টেটমেন্ট দিতে চান আপনার স্বামী, শাশুড়ি, শ্বশুরের সম্বন্ধে? লতা বলেছিল, না। পুলিশের লোক বলেছিল, ঘটনাটা ঘটল কিভাবে? লতা বলেছিল, আমি স্টোভ উল্টে ফেলেছিলাম। ঠিক বলছেন? হ্যাঁ। তারপর লতা বলেছিল, একটু জল দেবেন? আজ সন্ধেবেলার আগে আপনি জল পাবেন না। আমার স্বামী কেমন আছেন? ওর বিশেষ কিছু হয়নি, কেবল ঝলসে গেছেন, একটু জ্বর এসেছে, এই যা। আমি বাঁচব তো? আপনার পায়ের খানিকটা পুড়েছে আর হাত, আর তেমন কোথায় আঁচ লাগেনি। বাঁচবেন না কেন? নিশ্চয়ই বাঁচবেন। আজ লতা বুঝতে পারে যে সেদিন লতা নামক বিদ্রোহিণী খোলসটাই সম্পূর্ণ পুড়ে গিয়েছিল তার।
যেটা পড়েছিল সেটা কেবল রিফাইন মণিমালা। এই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে লতা দেখতে পাচ্ছিল যেন তার ছেলে উৎপলের বউ এসেছে। সে আরও আধুনিক, তার ছোট্ট করে চুল ছাঁটা, ঠোঁটে সিগারেট, পরনে আর যাই হোক তার শাড়ি নয়। সে বউ নিজের স্বাধীন ইচ্ছে মতো চলে, কোনো অন্যায় না করেই উৎপলকে কষ্ট দিচ্ছে। উৎপল আস্তে আস্তে নিজের মায়ের সঙ্গে নিজের স্ত্রীর তুলনা শুরু করেছে। তখন মা হিসেবে কি এই ছেঁড়া সম্পর্ককে জোড়া লাগানোর জন্য সে তার বউকে কিংবা উৎপলকে পরামর্শ দেবে না? আর পরামর্শ তো মানুষ নিজের বুদ্ধি মতোই দেয়, নিজের পারস্পর্শিক শিক্ষা থেকেই দেয়। লতার পরামর্শ হয়তো তাদের জীবনে অশান্তি আনবে, কিন্তু সেই অদ্ভুত অগ্নিকাণ্ডের পর লতা আর শাশুড়ির মুখ দেখেনি। দেবকুমারও আর সাহস করে সেই পুরনো সংসারে ফিরে যাবার কথা বলেনি। শাশুড়ি তোমাকে বলেছে আমাকে মারতে? না, এ কথা আমি কখনো কোনো দিন ভুলতে পারবো না, লতা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিল। লতা তার গহনা বিক্রি করে এই ফ্ল্যাটের 40% দিয়েছিল। দেবকুমারকে তার জিপিএফে হাত দিতে দেয়নি। এখন ইনস্টলমেন্টও প্রায় শেষ হয়ে এলো। কিন্তু এই সংসারকে সুচারু করে তুলতে, স্বামীর স্বাস্থ্য, ব্যক্তিত্ব আর পৌরসকে বাঁচাতে লতাকে তো সেই একই রাস্তা ধরতে হয়েছে। সে তো নিজেই এখন এক পরিশীলিত মণিমালা। সকালে স্কুল এখনও করে লতা। স্বামীকে উঠতে হয়, ছেলে মেয়েদেরও স্কুল সকাল 8টায়। ভোর 4টে লতা একা ওঠে, ঘড়ির অ্যালার্মের আর প্রয়োজন হয় না, আপনিই উঠে পড়ে, অভ্যেসবশত উঠে পড়ে। ভোর 4টে থেকে নিজের সুন্দর আধুনিক কিচেনে সে আরামে ব্রেকফাস্ট তৈরি করে, লাঞ্চ বানায়, হটবক্সে রাখে, টিফিন কেরিয়ারে রাখে। এসব কাজে তার ঘণ্টাখানেক সময় যায়। সে তখন মনের অজান্তেই নিজেকে শাশুড়ির সঙ্গে তুলনা করে। এই পুরো লাঞ্চ বানাতে তার যতখানি সময় লাগে, ততখানি সময় শাশুড়ি হয়তো সেই অন্ধকার রান্নাঘরে একটা সেকেলের উনুনে বড় জোর খানিকটা ডাল বানাতে পারে। তারপর ছেলে মেয়েদের তোলে। তারা নিজেদের পাতকৃত্য সেরে পোশাক পরে নেয়, বই গুছিয়ে নেয়, টিফিন নিয়ে নেয়। ততক্ষণে দেবকুমারেরও সব শেষ, সে একদম তৈরি। ব্রেকফাস্ট খেয়ে লতা বেরিয়ে যায় স্কুলে। দেবকুমার ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে বাড়ি ফেরে। দেবকুমার বিনা অভিযোগে একলা বাড়িতে হটবক্স থেকে ডাল ভাত বের করে খায়, লতার জন্য রাখে। লতা স্কুল থেকে ফেরার পথে ছেলেমেয়েদের নিয়ে আসে। দুপুরে ছেলেমেয়েদের ঘুম পাড়িয়ে খেয়ে বিশ্রাম করে রান্না চাপিয়ে দেয়। 4টের মধ্যে ঘরের কাজ সব শেষ। একজন ঠিকে দাসী আছে, সে সব কাজে লতাকে সাহায্য করে, সন্ধ্যায় চলে যায়। দেবকুমার আর লতা ছেলেমেয়েদের এমনভাবে শিখিয়েছে যে তারা দরকার মতো ঘরের সব কাজ করে নিতে পারে। কিন্তু লতা, সে কি করছে? সে তো সেই একই রকম কৃতদাসী দাম্পত্যকলা রাজনীতিকেই পরিবেশন করে চলেছে। তবে এতদিন মণিমালার মুখ দেখেনি কেন সে? ও বাড়ি যায়নি কেন? মণিমালাকে এনে তার কাছে রাখেনি কেন? এখনো মৃত্যুশয্যায় মণিমালা জ্বলে পুড়ে মরছে। ক্যান্সারের জ্বালা তো প্রচণ্ড, এ কথা কি লতা জানে না? অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে লতা তার জীবনের গভীর গোপন অন্যায়ের জন্য বারবার মণিমালার কাছে ক্ষমা চাইতে লাগল। তারপর নিজের আলোকিত উষ্ণ সংসারের দিকে ফিরে গেল। দুপাশে ছেলে মেয়ে বসিয়ে তখনও দেবকুমার মুগ্ধ হয়ে টেলিভিশন দেখছে। লতা দেবকুমারকে বলল, শোনো, আমি মায়ের কাছে যেতে চাই। দেবকুমার অবাক বিস্ময়ে ফিরে তাকালো লতার দিকে।
সত্যি তুমি ও বাড়িতে যাবে লতা? আমি আমি লতার দু চোখে তখন জলে টুবুটুবু হয়ে সবে একটা ফোঁটা উপছে গড়িয়ে পড়েছে। অস্ফুট গলায় লতা যে কী বলতে চাইল দেবকুমার বুঝতে পারল না। মা না ক্ষমা? দেবকুমার বুঝতেই পারল না।